হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং। তো আজকের টপিকটা কিন্তু একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট একটু বলি তোমাদেরকে। কারণ আজকের যে থাম্বনেলে তোমরা দেখছো, যেখানে লেখাই আছে যে আজকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল স্টক দেখতে গেলে বা খুঁজতে গেলে কোন কোন রেশিওগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত, আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কারণ ফান্ডামেন্টাল স্টক যারা স্ট্রং, মানে ফান্ডামেন্টালি স্ট্রং স্টক যারা, তাদেরকে কিন্তু কেউ আটকাতে পারে না। আপনি আজকে বুল মার্কেট দেখছেন, 2020 পর থেকে আজকে বুল মার্কেট দেখছেন এবং সেখানে এরা গেরা নাথু গেরা সব চলছে। এমন অনেক স্টক আছে যার ক্যারেক্টার ভীষণ লুজ, কোনো ক্যারেক্টারই নেই, সেসব স্টক দুগুণ তিনগুণ চারগুণ হয়ে যাচ্ছে এবং মানুষ সেখানে এন্ট্রি নেওয়ার পর থেকে মানুষ কিন্তু পুরো ফেসে গেছে। তো আমাদেরকে নিজেকে সতেজ রাখতে গেলে, মানে লং টার্মে যদি আমরা মার্কেটে টিকতে যাই, সবার আগে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক। এবং ভালো ভালো সেই ফান্ডামেন্টাল স্টক খুঁজতে গেলে আমাদের কোন কোন রেশিওগুলো দেখা উচিত এবং কিভাবে একটা কোম্পানি অ্যানালিসিস করা উচিত, আজকে আমরা পুরো ভিডিওতে সেটাই জানবো। নমস্কার, আমি দীপেন্দু গায়ন এবং আরও একটি লার্নিং সেশনে আপনাদের স্বাগতম। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখুন, কারণ এখানে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা স্ক্রিনে আছি এবং স্ক্রিনে আমরা প্রতিটা স্টেপ দেখব যে কীভাবে একটা ভালো ফান্ডামেন্টাল স্টক চুজ করতে হয়। ইভেনলি অ্যাকচুয়ালি চুজ করতে নয়, কী কী জিনিস আমাদেরকে দেখতে হয়, কোন কোন রেশিওগুলো আমাদের দেখতে হয় এবং সবার ফার্স্টে কী দিয়ে শুরু করবো। এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে স্টকটার নাম কিন্তু অলমোস্ট দেওয়া আছে রেল বিকাশ নিগম লিমিটেড, মানে যেটা আপনার ফেভারিট এবং আপনার চারপাশে যত রকম রিটেল ইনভেস্টার আছে সবার ফেভারিট, শুধু আমি বাদে, যাই হোক সেটা আলাদা কথা। তো আমরা আজকে রেল বিকাশ নিগম লিমিটেড নিয়ে আমরা অ্যানালিসিস করবো এবং এটা কিন্তু রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্যই কিন্তু এই স্টকটা আমি চুজ করেছি। আপনারা যদি চান যে এরকম আরও কোনো স্টক চুজ করতে, সেটাও আমি চুজ করবো, সেটা কিন্তু আপনাকে কমেন্ট করে জানাতে হবে। ওকে, তো দেখো, সবার ফার্স্টে যখন আমরা কোনো কোম্পানি চুজ করবো তখন আমাদের কী দেখতে হবে। সবার ফার্স্টে আমরা দেখবো যে কোম্পানির অ্যাবাউট সেকশন, যে কোম্পানিটা কী করে, কত সালে কোম্পানিটা উদ্বোধন হয়েছে, মানে স্থাপিত হয়েছে, সেটা আমাদেরকে দেখতে হবে এবং কোন সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেটা আমাদেরকে দেখতে হবে। দেন আমরা কী দেখবো, দেখবো কি পয়েন্টস, তাই তো। এখানে দেখো বিজনেস ওভারভিউ আছে। তো বিজনেস ওভারভিউতে যখন আমরা রিড মোডে লিখবো, তো রিড মোডে দেখো প্রত্যেকটা জিনিস পরপর এখানে কিন্তু দেওয়া থাকবে। তো আরেকটা জিনিস বলে দিই, যারা নতুন দেখছো ভিডিওটা তাদের জন্য বলে দিই, যারা জানো না যে কোথা থেকে তোমরা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক দেখবে, মানে কোথা থেকে গেলে দেখতে হবে, সেটা হচ্ছে screener.com-এ যাবে। সেখানে ফ্রি অফ কস্ট তুমি সব কিছু দেখতে পাবে। কীভাবে দেখতে হবে না দেখতে হবে প্রতিটা জিনিস আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে থাকো, অনেক কিছু শেখার আছে। তো এটা গেল অ্যাবাউট সেকশন, যেখানে গেলে তুমি জানতে পারবে যে কোম্পানিটা কী কী করে, কী না করে, কোম্পানির কত অর্ডার আছে না আছে, ইন ফিউচারে কী কী হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি এই সেগমেন্টে দেখতে পাবে। নেক্সট হলো যে জিনিসগুলো, যে রেশিওগুলো আমাদের দেখতে লাগে, একটা ভালো কোম্পানিতে কী কী রেশিও হয় এবং সেই রেশিওগুলো কত পার্সেন্ট হওয়া উচিত, কেমন। তো সবার আগে দেখতে হবে যে মার্কেট ক্যাপ। লাইক এ দেখো, রেল বিকাশ নিগম লিমিটেড কিন্তু এখন বর্তমানে 87,467 কোটি টাকা তাদের মার্কেট ক্যাপ এবং বর্তমান কারেন্ট প্রাইসও দেখতে হবে। এবার অনেকের হয় যে খুব কম ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে তারা মনে করে যে বড় স্টক মানে দামি স্টক, যেগুলোর দাম 2,000, 3,000, 5,000, 10,000, 15,000, এইসব দামি স্টক কিন্তু তারা এফোর্ড করতে পারে না। সেই কারণে তারা অনেক সময় ছোটো ছোটো স্টক খোঁজে, যেগুলো ধরো 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 250 টাকার মধ্যেও কিন্তু তারা স্টক খোঁজে। তো সেক্ষেত্রে তাদের বলবো, তারা কিন্তু এরকম কারেন্ট প্রাইসও দেখে যে কোন কোন স্টক ভালো কিন্তু স্টক প্রাইসের দাম অনেকটাই কম। তো সেটা গেল কারেন্ট প্রাইস। এবং হাই লো দেখে। হাই লোটা কি, যে এই কোম্পানিটা এক বছরে কত টাকা লো মেরেছে এবং কত টাকা হাই মেরেছে, যে কোথায় কোম্পানিটা ট্রেড করে, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। কারণ কোন প্রাইসে তুমি বাই করতে চাও সেটাও কিন্তু একটা মেন ব্যাপার, যে আমি কোন প্রাইসে বাই করবো, কোন প্রাইসে সেল করবো, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। তার জন্য অনেকে হাই লোটাও কিন্তু দেখে। দেন হচ্ছে স্টক পি। দেখো, স্টক পি হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, তাই তো। তো প্রাইস টু আর্নিং রেশিও কি, এটা কিন্তু ঠিক একটা গাড়ির পিক আপের মতো, মানে অ্যাক্সিলেটার, মানে যত তুমি ঘোরাবে, যত মোচড়াবে, তত জোরে কিন্তু যেমন গাড়ি দৌড়ায়, ঠিক তেমনি যখন পি এক্সপ্যান্ড হয় তখন কিন্তু স্টক প্রাইস কিন্তু দ্রুত গতিতে ছুটতে থাকে, কেমন। দিস ইজ কল্ড প্রাইস টু আর্নিং রেশিও, মানে আমি একটা স্টক কত দামে নিতে চাই, তার জন্য আমি কত গুণ টাকা পে করছি, দ্যাট ইজ কল্ড স্টক পিই, প্রাইস টু আর্নিং রেশিও। এবার তোমরা যদি প্রাইস টু আর্নিং রেশিও ইন্ডিভিজুয়াল যদি রেশিওগুলো তোমরা জানতে চাও, আমাদের প্লেলিস্টে যাও। প্লেলিস্টে দেখো শেয়ার মার্কেট ফর বিগিনার্স বলে একটা প্লেলিস্ট আছে, যেখানে গেলে তুমি পার্টিকুলার এক একটা রেশিও তুমি ইন্ডিভিজুয়ালি দেখতে পাবে, সেখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু বানানো আছে, কেমন। তো এই স্টক পি, এটা কিন্তু অনেক কিছুর উপর ভ্যারি করে, কেমন। তো যেমন ধরো, প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে কিন্তু স্টক পি যেমন দেখা ঠিক নয়, প্রত্যেকটা সেক্টরের স্টকে কিন্তু পি দেখা কিন্তু ঠিক নয়, কারণ আমাকে দেখতে হবে গ্রোথ স্টক। কিছু গ্রোথ স্টকে আমরা পি দেখবো, কেমন। কিছু নর্মাল কোনো কোম্পানি যাদের ক্ষেত্রে আমরা পি দেখবো, যেমন ধরো যদি আমি এক্সট্রা পি দেখতে যাই, সেক্ষেত্রে সিক্লিক্যাল যেসব স্টক আছে, মানে মেটাল সেক্টরের স্টক আছে, সেই সময় কিন্তু মেটাল সেক্টরের স্টক কিন্তু সবসময় দেখবে হাই পি। মেটাল স্টক এমন একটা সিক্লিক্যাল, যে যখন হাই পি থাকবে তখন তোমাকে বাই করতে হবে, যখন লো পি থাকবে তখন তোমাকে সেল করতে হবে।
তো দিস ইজ সিক্লিক্যাল কোম্পানি, এটা অনেক রকম মানে ফ্র্যাকশন ব্যাপারগুলো কাজ করে। তো সেটা নিয়ে পরে একদিন আলোচনা করবে। এখন বর্তমানে যদি আমার স্টক পি থাকতে চায়, তো আমাদের নর্মালি দেখতে হবে যে আমরা কোন পিতে নেবো। কোম্পানি যদি খুব ভালো হয় এবং কোম্পানির পি, যদি কোম্পানির গ্রোথ, সাপোজ যদি কোনো কোম্পানির গ্রোথ 40% গ্রোথ হয় এবং স্টক পি যদি 30-তে তুমি পাও, তাহলে তোমার কাছে একটা অপরচুনিটি। তুমি আন্ডার ভ্যালুড স্টক পাচ্ছ উইথ লো পি, এবং কোম্পানির গ্রোথ যদি 30 হয় এবং স্টক পি তুমি দেখছো 90-100, তো অলরেডি কোম্পানি কিন্তু এক্সপ্যান্ড করে গেছে, স্টক প্রাইস কিন্তু অলমোস্ট বেড়ে গেছে, দিস ইজ আ ওভার ভ্যালুড। তো এটা গেল পি। দেন আসি বুক ভ্যালু। বুক ভ্যালুটাও ঠিক ম্যাটার করে ওই রকম যে আমি কত টাকার জন্য কত টাকা পে করছি, দ্যাট ইজ কল বুক ভ্যালু। কেমন? তো বুক ভ্যালু যেটাকে বলে অ্যাকচুয়ালি অনেকে বলে ইন্ট্রিনসিক ভ্যালু। তো ইন্ট্রিনসিক ভ্যালুতে তুমি যদি জানতে চাও, তাহলে কিন্তু কোনোদিনই কোনো স্টক কিন্তু তুমি নিতে পারবে না, কারণ ভালো স্টক কোনোদিনও ইন্ট্রিনসিক ভ্যালুতে পাওয়া যায় না, ইদার যদি না মার্কেট কোনোভাবে ক্র্যাশ করে। কেমন? তো বুক ভ্যালু ওইসব দেখাটা, বুক ভ্যালুটা পুরোপুরি বেকার, মানে এই আপট্রেন্ড মার্কেটে বুক ভ্যালু কোনো কাজ করে না। এরপর আসি ডিভিডেন্ড ইয়েল্ড। ডিভিডেন্ড ইয়েল্ড কি? ডিভিডেন্ড ইয়েল্ড হচ্ছে মানে একটা স্টক আমাদের কত টাকা ডিভিডেন্ড দেয় সারা বছরে। যদি সাপোজ যদি ধরি এটার কারেন্ট প্রাইস 420 টাকা আছে, সাপোজ যদি আমাদের আরবিআই বছরে 50 টাকা ডিভিডেন্ড দেয়, তাহলে 50 ডিভাইডেড বাই 420, তাহলে তুমি ডিভিডেন্ড ইয়েল্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কেমন? তো কত পার্সেন্ট ডিভিডেন্ড দেয় সেটা হচ্ছে ব্যাপার। যে আমাদের যেমন কোনো সরকারি স্কিমে যখন আমরা টাকা ইনভেস্ট করি, তখন যেমন আমাদের 7.7% ইন্টারেস্ট দেয় পার ইয়ার, তো এটাও ঠিক তেমন যে ডিভিডেন্ড ইয়েল্ড কত পার্সেন্ট, 3%, 4%, 5% দেয়। তো এবার ডিভিডেন্ড ইয়েল্ড যেসব স্টকের খুব বেশি হয়, তাহলে সেই সব স্টকের কিন্তু গ্রোথ কম হয়, সেটা আমাদের দেখতে হবে। কারণ যখন কোম্পানি ডিভিডেন্ড হিসাবে পয়সা দিয়ে দিচ্ছে তাদের শেয়ার হোল্ডারদের, কোম্পানির কাছে কিন্তু পয়সা অনেক কম পড়ে থাকছে এক্সপ্যান্ড করার জন্য। দিস ইজ কল্ড ডিভিডেন্ড ইয়েল্ড। যদি খুব বেশি হয়ে যায় তাহলেও কোম্পানির জন্য খুব খারাপ, এবং ডিভিডেন্ড ইয়েল্ড যদি না দেয়, তাহলে কোম্পানির কাছে একটা অপরচুনিটি থাকে সেই পয়সাটাকে ইউটিলাইজ করা, আরও বেশি এক্সপ্যান্ড করার বিজনেসটা, তাহলে গ্রোথটা অনেক ভালো হয়। কেমন? তো এরপরে দেখতে হবে রিটার্ন আরওসি। আরওসি কত থাকা উচিত? তো নর্মালি আরওসি এবং আরওই এই দুটো কিন্তু কোম্পানির জন্য খুব ভীষণ একটা মানে কি বলবো, একটা দারুণ একটা রেশিও, যেগুলো কিন্তু মানুষ অলমোস্ট দেখে থাকে যে কোম্পানি আরওই কত, রিটার্ন অন ইকুইটি কত, কত পার্সেন্টেজে কোম্পানি তার ক্যাপিটালটাকে ও ইনভেস্টমেন্ট করে সেখান থেকে রিটার্ন বের করে নিচ্ছে। যেমন আখ যেমন মেশিনে দিয়ে যেমন যত করে নিংড়ে একদম রস বের করে নেয়, ঠিক তেমনি তো আরওইসি এবং আরওই নর্মালি আমাদের দেখা উচিত যে 15 থেকে 20 ওপরে, 15-র ওপরে যেন আরওসি এবং আরওই থাকে। তো এটা দেখো আরওসি এবং আরওই কিন্তু নর্মালি 18% এবং 20.4% কিন্তু এখানে অলমোস্ট আছে। তো এটা একটা ভালো সাইন বলা যেতে পারে। কেমন? এরপরে দেখতে হবে ফেস ভ্যালু না দেখলেও চলবে, ডেট টু ইকুইটি রেশিও দেখবে। ডেট টু ইকুইটি রেশিও কি? যে কোম্পানির কাছে কত দেনা আছে, মানে কত লোন কোম্পানির কাছে আছে। তো কোম্পানি যত লোন ফ্রি হবে এবং কোম্পানির কাছে যখন ভীষণ ক্যাশ ফ্রি হবে, তখন কোম্পানির যে আর্নিং মানে ইপিএস যে আমাদেরকে দিচ্ছে, যেটা ইনকাম করার পর যেই পার্সেন্টেজটা আমাদের দিচ্ছে ইনকাম করে, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, সেটা কিন্তু অনেকটাই ফ্লো বাড়বে। কারণ কোম্পানির কাছে ডেট নেই। যদি কোম্পানির কাছে ডেট থাকে তাহলে কী হবে? কোম্পানিকে ইন্টারেস্ট পে করতে হবে। ইন্টারেস্ট পে করলে কোম্পানির যে নেট প্রফিট আছে সেখান থেকে কমে যাবে। তারপরে তো ডেপ্রিসিয়েশন আছে, সেখান থেকে যদি কোম্পানি শেয়ার হোল্ডার মানে শেয়ার হোল্ডারদের যে যদি থাকে অনেক ইকুইটি, দেখলো 500 কোটি ইকুইটি, 600 কোটি ইকুইটি, 700 কোটি ইকুইটি, যত বেশি ইকুইটি থাকবে তত বেশি ডাইলুটেড হয়ে যাবে, তাই না? তার মানে ইপিএস অনেকটাই কমে যাবে। কোনো স্টকে যদি ডেট অনেকটাই কম থাকে, আমাদের দেখতে লো ডেট কোম্পানি। তো নর্মালি এখানে ডেট টু ইকুইটি রেশিও 0.68, মানে প্রায় 7 থেকে 8,000 কোটি টাকার উপরে কিন্তু কোম্পানির লোন আছে, সেটা আমরা পরে দেখাচ্ছি কত কোটি টাকার লোন আছে। তো এটা সাধারণত 0.02, 0.035 অবধি কিন্তু যাওয়া যেতে পারে, কিন্তু তারপরে যদি যাওয়া যায় তাহলে একটা চিন্তার বিষয় হয়ে যায়। কেমন? তারপরে দেখতে হবে ইপিএস, যে কোম্পানি কত টাকা আর্নিং পার শেয়ার, মানে পার হোল্ডারদের কত টাকা ইপিএস জেনারেট করে দিচ্ছে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করে। কেমন? এটা আমাদের দেখতে হবে যে প্রত্যেকটা কোয়ার্টারে ইপিএস গ্রোথ হচ্ছে নাকি। ওকে, তো তারপরে দেখতে হবে, দেখো আমার এখানে কিন্তু অনেক রকম রেশিও কিন্তু এখানে সেট করা আছে। কেমন? এগুলো আমি নিজের জন্য সাজিয়েছি, তোমরা চাইলে তোমরা এখানে নিজেরাও এখানে মানে যেসব রেশিওগুলো আমি অ্যাড করছি তোমরা চাইলে তোমরাও নিজেরা অ্যাড করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এগুলো আমি আমার নিজের দেখার জন্য, যে কোম্পানি একটা নর্মালি 2 মিনিট অ্যানালিসিস করার জন্য আমি রেশিওগুলো কিন্তু লাগিয়েছি নিজের থেকে। কেমন? তো তারপরে দেখো প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং কত? 72.8%। তো আমাদের এটাও দেখতে হবে যখন আমরা কোনো কোম্পানি অ্যানালিসিস করবো, সেখানে দেখো প্রোমোটার হোল্ডিং 50%-এর উপরে আছে নাকি, বা 40%-এর উপরে আছে নাকি। যদি যত বেশি প্রোমোটার হোল্ডিং থাকবে সেটা কিন্তু ভালো। কিন্তু এগুলো যেহেতু পিএসইউ স্টক, এখানে মেন ফ্যাক্টরি হচ্ছে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা সরকারের আন্ডারে, তাই এখানে কিন্তু 72.8% কিন্তু সরকারের আন্ডারে, বাকিটা কিন্তু বাদবাকি পাবলিকের কাছে, এফআইআর কাছে, ডিআর কাছে আছে। এবং তারপরে দেখতে প্লেজ পার্সেন্টেজ। তো প্লেজটা আমাদের দেখতে, প্লেজ কি? যে কোম্পানি নিজের যে শেয়ার আছে সেগুলো ব্যাংকের কাছে প্লেজ করে তার এগেনস্টে লোন তোলে। এবার যদি সেই লোন যদি কাজে লাগাতে না পারে, তাহলে কিন্তু কোম্পানি ডুবে যেতে পারে, কারণ তাকে তো লোন শোধ করতে হবে, প্লাস ওই যে প্লেজ করা স্টক আছে সেটা কিন্তু ব্যাংক কিন্তু নিয়ে নেবে। মানে আমরা যখন কোনো বাড়ি বন্ধক দিয়ে লোন তুলি ব্যাংকের কাছে এবং লোন যদি শোধ করতে না পারি, সেক্ষেত্রে কি হয়? ব্যাংক আমাদের থেকে সেই বাড়িটা নিয়ে নেয়। তো এক্ষেত্রেও তেমন যে যত প্লেজ না থাকবে কোম্পানিতে, সেগুলো কিন্তু একটা ভালো মানা হয়।
কেমন? তারপরে দেখতে হবে কোম্পানির নাম্বার অফ শেয়ার কত। এই কিছুক্ষণ আগে বললাম যে নাম্বার অফ শেয়ার যদি ৫০০ কোটি, ৬০০ কোটি, ৭০০ কোটি, ১০০০ কোটি শেয়ার হয়ে যায় তাহলে ইপিএস গ্রোথ কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে দেখা গেলো এটাতে ৳৬.১৪ ইপিএস, দেখা গেলো এখানে ২০৮ কোটি শেয়ার আছে। কেমন? সে এখানে ২০৮ কোটি শেয়ারের জায়গায় যদি ১০০০ কোটি হয়ে যায় তাহলে এই ৳৬ ইপিএস চলে যাবে ৫০ পয়সা, ৬০ পয়সা। তাহলে কি পাবলিক কি সেখানে খুশি হবে? না খুশি হবে না। তো সেখানে আমাদের দেখতে হবে যে নাম্বার অফ শেয়ার যাতে কম হয় তাহলে কিন্তু আমাদের ইপিএস গ্রোথটা অনেকটা বাড়বে। তো তারপরে একটা জিনিস দেখতে হবে যে ইন্ডাস্ট্রি পি, যে এই সেক্টরটা রেল বিকাশ নিগম লিমিটেড, এটা কিন্তু একটা কনস্ট্রাকশন সেক্টর, যারা কনস্ট্রাক্ট করে দেয়, কনস্ট্রাকশন লাইনে সেক্টরে আছে। তো এই যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রিটার পি হচ্ছে 23.8, মানে মানে 23% কিন্তু মানুষ এখানে ভাও দিচ্ছে 23। সেখানে স্টক পি আছে 68.4, মানে এই কোম্পানিটার এখনও মানুষের নজরে আছে। যেখানে ইন্ডাস্ট্রি পি এর থেকে যদি কোনো স্টক পি আগে চলে সেটাকে ভালো মানা হয় যে মানুষ ওই সেক্টরে ওই কোম্পানিটাকে ভাও দিচ্ছে, তাই তো? মানে মানুষের ফেভারিট একটা স্টক, এটাও কিন্তু মানুষের একটা ফেভারিট একটা স্টক, যেটা কিন্তু মানে জুয়েল বলতে পারো। বেশিরভাগ রিটেলারের পোর্টফোলিওতে কিন্তু এই স্টকটা কিন্তু বর্তমান আছে। এখনও অনেকে আছে নিচ থেকে হোল্ড করে বসে আছে, অনেকে আছে ওপর থেকে হোল্ড করে বসে আছে, তাহলে দুজনেই কিন্তু স্টকটা ফেসে যেতে পারে। কেমন? তারপরে দেখতে হবে ইন্ডাস্ট্রি পি হলো, তারপরে দেখতে হবে প্রফিট গ্রোথ। এখানে দেখো প্রফিট গ্রোথ দেখাচ্ছে -7.94% প্রফিট গ্রোথ। কারণ এইটাও একটা ভীষণ ওই যে আমাদের টপ লাইন গ্রোথ এবং বটম লাইন গ্রোথ দুটোই কিন্তু আমাদের দেখা উচিত। তার সাথে সাথে কিন্তু আমাদের আরওইটা, এবার আরওইর সাথে প্রফিট গ্রোথ এবং টপ লাইন গ্রোথ এবং বটম লাইন গ্রোথ এই দুটোকে ম্যাচিং করা, এই সব নিয়ে যদি এখন এই ভিডিওতে বলতে যাই তাহলে কিন্তু ভীষণ বড় হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে এরকম ডিটেলস ভিডিও বানায় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। তো আজকের ভিডিওতে অত ডিটেলসে ইন ডেপথে আমি যাচ্ছি না। কেমন? তো আজকে বলছি প্রফিট কিন্তু অলমোস্ট প্রত্যেকটা কোয়ার্টারের মধ্যে দেখতে হবে প্রত্যেকটা কোয়ার্টারে কেমন গ্রোথ না হচ্ছে, গ্রোথ হচ্ছে কি হচ্ছে না। তো এই সিজনে কিন্তু অলমোস্ট প্রায় কোম্পানি কিন্তু নেগেটিভ আর্নিংস দিচ্ছে, নেগেটিভ গ্রোথ দিচ্ছে। তো এটা কিন্তু কোয়ার্টার অনুযায়ী তাই 7.94% কিন্তু মাইনাস দেখা দিচ্ছে এইখানে। তো দেন দেখতে হবে সেলস গ্রোথ, যে টপ লাইন গ্রোথও কিন্তু প্রায় এখানে -3.69% কিন্তু টপ লাইন গ্রোথ এবং বটম লাইনও কিন্তু -7.94%। এখানে দেখো রিটার্ন অন অ্যাসেটও দেখতে পাচ্ছি কোম্পানির কাছে কত অ্যাসেট আছে এবং সেই অ্যাসেট অনুযায়ী কোম্পানি কত টাকা জেনারেট করতে পারছে, সেই অ্যাসেটকে কাজে লাগে, দ্যাট ইজ কল রিটার্ন অন অ্যাসেট। তো এবার আসি প্রাইস টু বুক ভ্যালু রেশিও। অনেকে আছে যে ব্যাংকের স্টক যদি অ্যানালিসিস করতে হয় সেক্ষেত্রে কিন্তু পি তোমার কাজে লাগবে না, সেখানে কাজে লাগবে যে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। সেখানে দেখতে হবে যে ব্যাংকের ক্ষেত্রে তুমি কত বুক ভ্যালুতে, যদি কোনো ব্যাংকের রিসেন্টলি একটা কোম্পানির আইপিও ছিল বাজাজ হাউসিং ফিনান্স, মেবি হ্যাঁ বাজাজ হাউসিং ফিনান্স। তো বাজাজ হাউসিং ফিনান্স প্রায় 1,00,000 কোটি টাকার ওপরে কিন্তু তার মার্কেট ক্যাপ ছিল এবং 7-এর ওপরে কিন্তু বুক ভ্যালু ছিল। নর্মালি কোনো ব্যাংকের যদি 7, 8, 10-এর উপর বুক ভ্যালু, মানে 10-এর উপর যাওয়া তো খুব মানে একটা বিশাল ব্যাপার। তো 7-এর উপরে যদি কোনো ব্যাংকের বুক ভ্যালু, সেটা কিন্তু প্রচুর হাই ভ্যালুর একটা স্টক হয়ে গেছে, যেখানে কিন্তু সাধারণত নেয় না লোকে, কারণ সেটা ওভার ভ্যালুড বোঝা যায়। এবার প্রাইস টু বুক ভ্যালু রেশিও নর্মালি ব্যাংকের ক্ষেত্রে তুমি 2, 3, 4 ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মোটামুটি 5, 6, 7-এর ওপরে গেলে কিন্তু সেটাকে ওভার ভ্যালুড মানা হয়। তাই ব্যাংকই হোক, ফিনান্স হোক, এনবিএফসি কোম্পানি হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইস টু বুক ভ্যালু রেশিও কিন্তু দেখা উচিত ব্যাংকের ক্ষেত্রে। এবং পেগ রেশিও অনেকে দেখে অনেকে দেখে না, কারণ পেগ রেশিও কিন্তু এই আপট্রেন্ড মার্কেটে কিন্তু পেগ রেশিও কাজ করে না। কারণ পেগ রেশিও প্রাইস আর্নিং গ্রোথ রেশিও, মানে কত পার্সেন্টে কোম্পানি গ্রোথ করছে সেটা ডিপেন্ড করে প্রাইস টু আর্নিং রেশিও গ্রোথ, ঠিক আছে, প্রাইস আর্নিং রেশিও গ্রোথ। তো এটা আছে 3.48%। তো অনেকে মনে করে যে 1-এর নিচে যদি কোনো ভ্যালু থাকে মানে পেগ রেশিও, তাহলে কিন্তু সেটাকে আন্ডার ভ্যালুড মানা হয়, এবং 1-এর ওপরে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভার ভ্যালুড মানা হয়। সেক্ষেত্রে কিন্তু আপট্রেন্ড মার্কেটে কিন্তু বেশিরভাগ স্টকে কিন্তু তুমি 1-এর নিচে কোনোদিনই পাবে না। সেক্ষেত্রে যদি না কোনোভাবে মার্কেট 20%, 30% নিচে পড়ে যায়, ডাউন হয়ে যায়, তারপরে কেমন। তো এগুলো গেলে নর্মালি যে একটা স্টক বাছাই করতে গেলে কী কী জিনিস আমাদের দেখতে লাগে। তো এইখানে আরো একটা জিনিস দেখতে লাগে যে যদি দেখতেই চাও তো এখানে পি রেশিও দিলে, এবং নর্মাল দেখো 5 বছরের পি আছে, তো 5 বছরের মেডেন পি আছে 7.4%। 7.4 পিতে এই স্টকটা ট্রেড করছিল। ইভেন এই স্টকটার যদি আমরা দেখি তাহলে কিন্তু পি কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে, যার কারণে পি মানে স্টক কিন্তু এত পরিমাণে দ্রুত গতিতে কিন্তু বেড়েছে, যেই কারণে এখন বর্তমানে যদি আমরা পি দেখি তাহলে কিন্তু 74, মানে প্রচুর ওভার ভ্যালুড একটা স্টক। যদি আমরা 1 বছরের পি দেখি তাও দেখো মেডেন পি 48.6। তো এই জিনিসটাকে কিন্তু কম্পেয়ার করা উচিত কোনো স্টক যখন আপনি ঢুকবেন। তো দেখবেন যে স্টকটা যাতে মেডেন পি থেকে জাস্ট কিছুটা 10-20-তে এরকমভাবে ট্রেড করছে, এবং 10-20-র মধ্যে ট্রেড করছে। দেখো 1 বছরের মেডেন পি 30, কিন্তু স্টকটা ট্রেড করছে 80-90-তে, তাহলে কিন্তু অনেকটাই ওভার ভ্যালুড একটা স্টক, যেখানে ও কারেকশন হওয়ার কিন্তু বেশিরভাগ 80% চান্স থেকে কারেকশন হয়। যখন কারেকশন হয়ে নিচের দিকে আসবে 50-60, তখন তুমি বাই করো, যদি কোম্পানিটা ভালো হয়ে থাকে বাই। কেমন? তো এইগুলো গেল প্রোজ অ্যান্ড কনস। তো এগুলো আমাদের দেখতে লাগে, এবং তার সাথে দেখতে লাগে আমাদের কিছু পিয়ার কম্প্যারিজন দেখতে লাগে, যে কোম্পানিটার যে পিয়ার কোম্পানিগুলো আছে, মানে ওর যে কম্পিটিটার কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো কেমন পারফরমেন্স করছে, এবং তার এগেনস্টে আমার কোম্পানিটা কেমন পারফরমেন্স করছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কম্পেয়ার করে দেখতে লাগে। যে ডেট দেখতে লাগে, তাদের আরওই আরওসি এগুলো কত আছে না আছে, সেই জিনিসগুলো দেখতে লাগে।
কেমন, ওটা আপনারা দেখে নেবেন। এবং এই যে বললাম যে নেগেটিভ প্রফিট গ্রোথ, দেখো কোম্পানিটা যদি আমরা আর্নিংস দেখি, এখানে দেখো 2021 সেপ্টেম্বর থেকে যদি আমরা ইপিএস দেখি, তা আরবিএনএল ইপিএস কিন্তু কোনো গ্রোথ নেই। তাহলে কোম্পানিটা এবার বলো যে কোম্পানিটা, আমি যখন 2020-তে যখন আরবিএনএল বাই করেছিলাম 18 টাকাতে বাই করেছিলাম, আমি 90 টাকাতে সব মাল বেচে দিয়ে বেরিয়ে গেছি। সেখান থেকে এমন টার্ন মেরেছে 600 টাকা অবধি স্টক গেছে, তো স্টকটার মধ্যে কিচ্ছু নেই। পিএসইউ বুম হয়েছিল, পিএসইউ বুম, তো স্টকটার ইপিএস দেখো কোনো গ্রোথ নেই 2021-এর পর থেকে। আছে 2024 দেখো সেই 1 টাকা 7 পয়সা, 1 টাকা 35 পয়সা, 1 টাকা, মানে 2 টাকার উপরে কিন্তু আর্নিং পার শেয়ার একদমই যায়নি, কোনো গ্রোথই নেই। তাহলে বুঝতে পারছো এই স্টকে মানুষ কেন ফাঁসবে না, যার কোনো গ্রোথ নাই কিন্তু স্টক প্রাইস এতটা বেড়ে গেছে জাস্ট ফর পি এক্সপেন্ড হয়েছে। তো এখানে গেল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গিয়েও তোমরা দেখতে পারো, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গিয়েও তোমরা দেখতে পারো যে কোম্পানি কতটা আর্নিংস হয়েছে না হয়েছে। তো এখানে দেখো অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি কত, 6%। তো এত বড় কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন যদি 6% থাকে, তারপরে কোম্পানির কাছে যদি ডেট থাকে, সে ডেটের জন্য ইন্টারেস্ট পে করা, ডেপ্রিসিয়েশন দেওয়া, তাহলে প্রফিটে নেট প্রফিট যাবে এটা কোথায়? তো দ্যাট ইজ কল, আমাকে দেখতে হবে মিনিমাম যে কোনো কোম্পানির দেখতে হবে 10 থেকে 15%-এর উপরে আমার অপারেটিং প্রফিট মার্জিন থাকতে হবে, তাহলে আমি গিয়ে প্রফিট করতে পারবো। তারপরে দেখতে হবে জিরো ডেট কোম্পানি, তো জিরো ডেট থাকলে তো আমার নেট প্রফিটটা বেশি আসবে। তারপরে দেখতে হবে নাম্বার অফ শেয়ার যাতে কম থাকে, তাহলে তো আমার আর্নিং পার শেয়ারটা বাড়বে প্রত্যেক বছর, তাহলে তো আমার স্টক প্রাইস মুভমেন্ট হবে। দেন এবার দেখো, তখন বললাম দেখো তখন বলছেন 6,000 কোটি টাকার মতো ডেট, দেখো 5,442 কোটি টাকা অ্যাজ অফ সেপ্টেম্বর 2024-এ দাঁড়িয়ে 5,442 কোটি টাকা কিন্তু কোম্পানির বর্তমানে ডেট আছে। তাই মিনিমাম যদি 5%ও যদি এখানে আমার ইন্টারেস্ট দিতে হয়, তাহলেও দেখো 5×5=25, মানে প্রায় 250 থেকে 300 কোটি টাকার মতো কিন্তু আমাকে ডেট পেমেন্ট করতে হবে এখানে। কেমন? তো এটা ইনিশিয়ালি গেল যে একটা স্টক দেখতে গেলে আমাদের কী কী রেশিও দেখতে লাগে এবং কীভাবে আমাদের রেশিওগুলো দেখতে লাগে। তো এটা গেল নর্মালি, এটা গেল নাম্বার অফ শেয়ার হোল্ডার প্যাটার্ন। এখানে দেখো প্রোমোটার আছে, মেন প্রোমোটার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেখানে 72.84% হোল্ডিং করছে, এবং এখানে এফআই আছে নর্মালি 5%, ডিআই আছে এখানে 6.33%, এবং পাবলিক হোল্ডিং আছে 15.78%, যেখানে নাম্বার অফ শেয়ার হোল্ডার আছে 22,96,188 জন। মানে এই 208 কোটি শেয়ার 22,96,168 জন হোল্ডিং করে বসে আছে। গলা ব্যথা হয়ে গেছে, একটা না বকতে বকতে গলা ব্যথা হয়ে গেছে। তো তোমাদের জন্য কত মানে মানে কত কষ্ট করে, কত খাটনি করে ভিডিও বানাতে হয়, গলা বসে যায়। তো তোমরা যদি লাইক কমেন্ট করো, তাহলে এই গলাটা কিন্তু আমার ঠিক হয়ে যাবে, তোমাদের জন্য আরও বেশি বক বক করতে পারবো। তো আজকে ছিল তোমাদের জন্য, যারা নতুন একদম মার্কেটে তাদের জন্য বেসিকটা ছিল, এবং যারা অনেক পুরনো হয়ে গেছে তারাও দেখতে পারো, তাদের জন্য উপকারী। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কেমন? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও বা কোনো স্টক মার্কেট রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, ইটিএফ রিলেটেড, সরকারি স্কিম রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা প্লিজ আমাকে জানো, আমি যথারীতি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ, গুড নাইট।